অভিন্ন প্রশ্নে এইচএসসি সমমান পরীক্ষা ৩৬% শিক্ষার্থী ঝরে পড়া সুখবর নয় বললেন মন্ত্রী। মিয়ানমারের রাখাইনে ফের বিমান হামলা, বোমার বিকট শব্দে কাঁপছে টেকনাফ, সতর্ক বিজিবি। পদ্মা রেল সেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই, নারায়ণগঞ্জে বললেন সেতুমন্ত্রী। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা, চলে দুপুর 1টা পর্যন্ত। এবারের পরীক্ষায় সারা দেশে 2,697টি কেন্দ্রে 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নেয়। আগে প্রতিটি বোর্ডের আলাদা আলাদা প্রশ্নপত্রে অনুষ্ঠিত হতো, কিন্তু এবার হলো অভিন্ন প্রশ্নপত্রে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। লিখিত পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে 15 আগস্টের মধ্যে। এর আগে যে পরীক্ষাগুলি অটো পাস হয়ে গেছে, তো এই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীকে ভালো করে নাই। এখন যেহেতু পূর্ণাঙ্গ পরীক্ষা ভালোভাবে হচ্ছে, আশা করি ছেলেমেয়েরা ভালো করবে এবং আমার মেয়ে ভালো করবে। পরীক্ষার আগে বা দেখা যায় যে পরীক্ষা ফাঁস হয়ে গেছে, পরীক্ষা বানচাল হচ্ছে, আমাদের কাছে বিশেষ আকর্ষণ গভর্নমেন্টের কাছে এটা যদি না হয়। ভালো স্টুডেন্ট যারা অবশ্যই তারা বেরিয়ে আসবে, দেশের জন্য ভালো কিছু করবে। আর আমি দোয়া করব সারা বাংলাদেশে যত স্টুডেন্ট আছে সবার পরীক্ষা যেন ভালো হয়, সেই সাথে আমার বাচ্চাটার পরীক্ষাও যেন ভালো হয়। এদিকে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি বগুড়ার মহাস্থান মাহি সরোয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। সকালে পরীক্ষায় অংশ নিতে না পেরে কলেজের সামনে অবস্থান নেন তারা। অভিযোগ, প্রায় 2 মাস আগে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশনের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ফর্ম পূরণে সাহায্য করেন ওই কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। তাদের কাছ থেকে নেওয়া হয় অতিরিক্ত টাকাও। গত 24 জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হলেও দেওয়া হয়নি এই 10 জনকে। কিছুদিনের মধ্যে দেওয়ার আশ্বাস দেয় সাব্বির, কিন্তু বুধবার বিকেল পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশপত্র হাতে পাননি ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ। ফর্ম ফিল আপ বাবদে আমার থেকে 4,000 টাকা নেওয়ার কথা বলে 24 তারিখ থেকে অ্যাডমিট কার্ডটা দেওয়া শুরু করে। তা আমি 25 তারিখে আসার পর থেকে আজ না কাল না পরশু। আমাদের দাবি হচ্ছে আমরা পরীক্ষা দিতে চাই, যদি এটা দেওয়া সম্ভব না হয় তাহলে ওর বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন সেটা আপনারা নেন। শাওনের বিরুদ্ধে ছাত্রদের থেকে টাকা নেওয়া এটা অনৈতিক একটা কাজ। ওর বিরুদ্ধে আমরা চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। 36% শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা থেকে ঝরে পড়া মোটেও সুখকর নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, কারিগরি শিক্ষায় পরীক্ষায় অংশ নেয়নি 34%, আর মাদ্রাসা শিক্ষায় 44%। Nearly 33% students drop out. They are not appearing in the exam HSC. 54% from our technical education and 44% drop out from our madrasa education. It's not good news for us while we are talking about our education system in our country. আপিল বিভাগের এক রায়ে দেশের 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে নতুন প্রধান শিক্ষক। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ 13 বছর ধরে চলে আসা সংকট সমাধান করে দেন। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জটিলতাও কাটল। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায় শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল 2013 সাল থেকে। অচল অবস্থার অবসানে 32,000 শিক্ষকের পদোন্নতির মামলার শুনানির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই মামলারই রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। জানান, 32,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবেন,
যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন, সরকারি হয়েছেন, তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন। অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। সর্বোচ্চ আদালতের এ রায়ে খুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বলেন, সার্থক হয়েছে তাদের দীর্ঘদিনের পরিশ্রম। আজকে মাননীয় আদালত আমাদের সরকারি শিক্ষকদের যে মামলাটা ছিল সেই মামলায় আমাদের শিক্ষকদের পক্ষে রায় এসেছে এবং আমাদের পদোন্নতির দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের কালো অধ্যায়ের অবসান ঘটিয়েছে আজকে রায়ের মাধ্যমে। আমরা যদিও শুনেছি মানে আমাদের পক্ষে রায় এসেছে। আদালতে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে আরও প্রায় 13,500 মামলা বিচারাধীন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানালেন, এগুলোও দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আগামী 4 থেকে 7 জুলাই ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে। এতে প্লাবিত হতে পারে নদীর সংলগ্ন নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব কুড়িগ্রামে, যুক্ত হচ্ছেন গোলামওয়ালা সিরাজ। কুড়িগ্রামে নদ নদীর পানি প্রবাহের কি অবস্থা? ভাঙ্গন কি এখনো চলছে কিনা? শাহনাজ, কুড়িগ্রামের নদ নদীর পানি কমছে, যেটা গত 3 দিন থেকে আমরা বলে আসছিলাম, এবং ফলে ভাঙন বাড়ছে। আমরা সকালে বলেছিলাম যে 40টি পয়েন্টে কিন্তু নদী ভাঙছে বিভিন্ন জায়গায়। ইতোমধ্যে প্রায় 1.5 সপ্তাহে 1.5 শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে, এই খবরও কিন্তু আমরা সংশ্লিষ্ট লোকদের মাধ্যমে পেয়েছিলাম। তো আবার এর মধ্যে আবারও শঙ্কার কথা যেটা বলছিলেন, আমরাও এই তথ্যটি পেয়েছি পাউবোর মাধ্যমে, যে ঠিক একদিন বাদে মানে আগামীকালের পর থেকে আবারও বিশেষ করে ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে এমন সতর্কবার্তা দিয়েছে পাউবো। বন্যার যে তথ্য সেটি হচ্ছে যে উজানে ভারত অংশে বন্যা হচ্ছে বা সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, সেই পানি ব্রহ্মপুত্র দিয়ে এসে ব্রহ্মপুত্রের অববাহিকায় যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো আরো একবার প্লাবিত হতে পারে এমন শঙ্কাই কিন্তু তারা প্রকাশ করছেন। অন্যদিকে পাউবের কাছে আমরা যে তথ্যটি পেয়েছি তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি যে 40টি পয়েন্টে যে ভাঙনের কথা বলা হচ্ছে সেখানকার অন্তত 30টি পয়েন্টে তারা বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তারা ভাঙন রোধের চেষ্টা করছে। যদিও তারা এই তথ্যগুলো বলছে, কিন্তু যারা ভাঙনের শিকার সেসব মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, আমি একাধিক জায়গায় গিয়েছিলাম, তারা যেটা বলছেন মূলত এই জায়গাগুলো আগে থেকেই অনেকটা ভাঙনের মধ্যেই ছিল, অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল। পাউবোর সঙ্গে তারা যোগাযোগ করেছিল, কিন্তু আসলে পাউবো সেই জায়গাগুলোতে আসলে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে মানুষ কিন্তু তাদের যে সে সম্বল মাথা গোটার ঠাঁই ভিটেমাটি সেটা কিন্তু তারা হারিয়ে ফেলছে। এবং একই সাথে আবাদি জমি যাচ্ছে, রাস্তাঘাট যাচ্ছে, এবং এখনো কিন্তু হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার কিন্তু ঝুঁকিতে রয়েছে, ভাঙন ঝুঁকিতে। সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সবকিছু মিলে এর মধ্যে পানি বাড়ার, নতুন করে পানি বাড়ার যে খবর, এটি কিন্তু একেবারে নদী পাড়ের মানুষদেরকে আরো একটু হতাশ করে ফেলছে। অনেকেই ভাবছেন যে এবারের বন্যা আসলে যদি স্থায়ী হয়, আর একটু বেশি স্থায়ী হয়, তাহলে এই 2 দফা মিলে যে জায়গাগুলোতে কিছু কিছু ক্ষতি হয়েছে মানুষের, যেমন এখন পর্যন্ত প্লাবিত অনেক জায়গা থেকেই কিন্তু পানি নামতে শুরু করেছে, মাত্র নামেনি, অনেক বাড়ির চারদিকে এখনো পানি, সেই মানুষগুলো কিন্তু এখনো চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। তো এর মধ্যে যদি আবারও পানি বেড়ে সেখানে যে এলাকাগুলো প্লাবিত হয়, তাহলে এই মানুষগুলো দুর্ভোগ বা কষ্ট আরো কিন্তু বাড়বে। এরকম একটি সংশয় নিয়েই কিন্তু নদী পাড়ের মানুষরা রয়েছে। জি, গোলামওয়ালা সিরাজ, আপনাকে ধন্যবাদ। এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হিরকগুন। সিরাজগঞ্জের নদ নদীর কি অবস্থা, নদী পাড়ের মানুষজনের কি অবস্থা? সিরাজগঞ্জে কিন্তু গত 1 সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বাড়ছিল, তবে আজকে সকাল থেকে কিন্তু সেই নদীর পানি কমতে শুরু করেছে। সিরাজগঞ্জ পয়েন্ট এবং কাজীপুর পয়েন্টে কিন্তু আজকে যমুনা নদীর পানি কমেছে। তবে এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু এবছর সিরাজগঞ্জের 3টি উপজেলা, বিশেষ করে সদর, কাজীপুর এবং চৌহালি উপজেলায় কিন্তু নদীর ভাঙন দেখা দেয়। বিশেষ করে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এবং ভাটপিয়ারি গ্রামে কিন্তু ভাঙন দেখা দেয়, এবং কাওয়াকলা ইউনিয়ন যে সদর
উপজেলা সেই স্থানে কিন্তু ভাঙন রয়েছে এবং চৌহালি উপজেলাও কিন্তু ভাঙন রয়েছে। তবে এই ভাঙন স্থানগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি তারা জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙনের চেষ্টা করছে। তবে ভাঙন কবলিত এলাকাবাসীর যেটি অভিযোগ যে ভাটপিয়ারি এলাকায়, বাহুকা এলাকায় কিন্তু আসলে দীর্ঘদিন ধরে ভাটপিয়া এলাকায় ভাঙন রয়েছে। তবে শুষ্ক মৌসুমে কিন্তু আসলে এই বাঁধগুলো আসলে পুরোপুরি সংস্কার না করার কারণে বর্ষার আসার আগেই কিন্তু তারা সে আবারও ভাঙনের মুখে পড়েছে। পুরো বর্ষা মৌসুম কিন্তু চলছে, ঠিক এই মৌসুমে কিন্তু আবারও সেই স্থানে ভাঙন চলছে। তাদের দাবি যে এই ভাঙন এলাকাগুলোতে যদি স্থায়ী রক্ষা বাঁধ আসলে নির্মাণ করা হয় তাহলে এলাকাবাসীর যেটি প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙন আতঙ্কে থাকতে হয় তাদের কিন্তু সেই আতঙ্কে থাকতে হবে না। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি দু একদিন কমতে পারে, তবে আবারও কিন্তু পানি বাড়ার একটি শঙ্কার কথা তারা বলছে। তবে তারা যেটিও বলছে যে পানি বাড়লেও বড় ধরনের যে বন্যা সেটি আসলে পূর্বাভাস এখনো দেওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে আজকের থেকে পানি কমছে, দু একদিন কিন্তু পানি আরো কমতে পারে। এবং জেলা প্রশাসন সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক আমিনুল ইসলামের সাথে, তিনি যেটি বলছেন যে তাদের বন্যা মোকাবেলায় সিরাজগঞ্জের যে 9টি উপজেলা রয়েছে, বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী যেটি কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর উপজেলার যে চরাঞ্চলগুলো রয়েছে এবং নিচু এলাকাগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু বন্যা কবলিত মানুষের জন্য যে শুকনো খাবার, জিআরএস চাউল তাদের কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, এমন কথা কিন্তু জেলা প্রশাসক মহোদয় বলছে। আপনারা দেখছেন আমরা ঠিক এখন সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হাট পয়েন্ট এলাকা রয়েছি। সকাল থেকে আমরা দেখেছি যে সিরাজগঞ্জ শহর রক্ষা যেটি হাট পয়েন্ট, যেটি সিরাজগঞ্জ শহরকে আসলে রক্ষার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল, সেই বাঁধটি কিন্তু আমরা দেখেছি যে পুরো বাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা কিন্তু একটি ম্যাথমেটিক সার্ভে তারা করছে সকাল থেকে। এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি তিনি জানিয়েছেন যে যমুনা নদীর স্রোত কিন্তু এবার পশ্চিম পাড়ে এসেছে, যে কারণে নদীর তলদেশের মাটির কি অবস্থা সেটি কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। তবে দেখতে পাচ্ছেন যে যমুনা নদীতে কিন্তু পানি রয়েছে, স্রোত রয়েছে। তবে পুরো বর্ষা মৌসুমের যে চিত্র হয় যমুনা নদীতে সেই চিত্র কিন্তু আমরা দেখছি। তবে পানি আজকে স্বস্তির খবর যে আজকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমছে। তবে পানি উন্নয়ন বোর্ডের যেটি তথ্য যে পানি কমার পরে আবারও কিন্তু পানি বাড়ার একটি সম্ভাবনা রয়েছে যমুনা নদীতে। শাহনাজ। জি হিরোগুন, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে নদ নদীর পানি প্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে নাটোরের লালপুর সহ পদ্মার চরে বেড়েছে সশস্ত্র গ্রুপের দৌরাত্ম্য। প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় আতঙ্কে চরাঞ্চলের মানুষ। আধিপত্যের এই দ্বন্দ্বে 9 মাসে প্রাণ ঝরেছে 8 জনের। বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চল, একসময় কৃষি আর মাছ ধরাই ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। কিন্তু শান্ত এই জনপদ জুড়ে এখন ত্রাসের রাজত্ব। এটা নাটোরের লালপুর সহ পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল। স্থানীয়রা জানিয়েছে বালুমহাল ঘিরে এখন এলাকা নিয়ন্ত্রণের চেষ্টায় বেশ কিছু সশস্ত্র গ্রুপ। মাঝে মধ্যেই চলে প্রকাশ্যে অস্ত্রের মহড়া। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গত 9 মাসে প্রাণ ঝরেছে 8 জনের। লালপুর বালুচরে ছিল, তাকে যারা গুলি করে মারছে তাদের আমি সরকারের কাছে কঠিন বিচার চাই। আমার বেটার আবানে আমার বেটার আমি মুখ দেখি নাই, 2.5 বছর অন্তর আমি বেটার মোরা মুখ দেখছি সোনার রে। শুধু নাটোরের লালপুর নয়, রাজশাহীর বাঘা, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত জুড়ে পদ্মার চরেও একাধিক সশস্ত্র বাহিনী এখন সক্রিয়। এই বাহিনীগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিশৃঙ্খলাগুলো হয় এবং গোলাগুলির ঘটনায় এর আগেও একাধিক জন নিহত হয়েছে। আমরা লালপুরবাসী চাই চরে যেন আর কোনো বাহিনী না থাকুক, কারণ চরের কৃষক যেন শান্তিতে ফসল উৎপন্ন করে ঘরে তুলতে পারে, এটাই সবাই চাই। সবসময়ের জন্য অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে মার্ডার করছে, 3-4টা মার্ডার হয়ে গেল চরে। যদিও পুলিশের দাবি চরাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। চর কেন্দ্রিক যে বিভিন্ন বাহিনীর উদ্ভব বা যারা এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে, এই ব্যাপারে আমরা কয়েক থানার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আসলে কোথা থেকে কি হচ্ছে বা কি বিষয়, এটা আমরা ভালো একটা অভিযান বা পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা আমরা গ্রহণ করব, এই ব্যাপারে আমরা তৎপর আছি। বালুমহাল নিয়ন্ত্রণ ছাড়াও বেড়েছে ফসলি জমি দখল, জেলে কৃষকদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনাও।
এসব ঘটনায় বিভিন্ন সময়ে মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সালে শিশু ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, একই সাথে অর্থদণ্ড দেয়া হয়। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দিয়েছেন। এর আগে আসামি আলমগীর শিকদারকে আদালতে হাজির করা হয়। মামলার বিবরণে জানা গেছে 2023 সালের মার্চে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি। এ ঘটনায় থানায় মামলা করে পরিবার। পরবর্তীতে ওই ভুক্তভোগীর একটি সন্তান হয়। রায়ে আদালত ধর্ষণের পর জন্ম নেওয়া সন্তানের ভরণ পোষণে জেলা প্রশাসনকে দায়িত্ব দেন। এদিকে ময়মনসিংহে স্কুল ছাত্র সৈকত হত্যা মামলায় 2 ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নোয়াখালীতে মৃত্যুর 66 দিন পর মামলার তদন্তে কবর থেকে এক নারীর মরদেহ উত্তোলন করা হয়। পদ্মা রেল সেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে। সকালে নারায়ণগঞ্জে এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা হয়েছিল। সেই মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। এতে সেতুর রেললাইন কিংবা কাঠামোর ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি তৈরি হবে না, বরং প্রকল্পের নিরাপত্তা, পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার স্বার্থে এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রবিউল আলম। বলা হয়েছে যে মাটি এমনভাবে কাটা হচ্ছে অপরিকল্পিতভাবে, স্বেচ্ছাচারীভাবে কেটে নিয়ে এই যে ভায়াডাক্ট যেটা আছে রেল লাইন, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই তথ্যটি যারা বলেছেন সেটা ভিত্তিহীন। কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। কারণ এখানে আপনার প্রাকৃতিক পরিবেশটা থাকতে হবে, ন্যাচারাল প্রবাহ অবাধ থাকতে হবে, তার অংশ হিসেবে এই কাজ।